বুঝলো ভাই, অনেক আশা নিয়ে শহরে আসছি, তুমি একটা ব্যবস্থা করে দিও ভাই। সোনারে এই শহরে কেউ কারো ব্যবস্থা করে দেয় না, যার যার ব্যবস্থা তার তার করে নেওয়া লাগে। আপনার নাম কি? ম্যাডাম আমার নাম শফিক, শফিক কিবরিয়া। বাসার দারোয়ান হবে আমাদের টিটর। যত ভয় পাবি তত পিছিয়ে যাবি। কোথায় যেতে হবে আর কোথায় যেতে হবে না এই বুঝটুকু যে তোর মধ্যে নেই এটা আমার জানা ছিল না। তুই একটা দারোয়ান, তোর বাপ এখনো মানসির জমি নিয়ে বর্গা চাষ করে। আমার বন্ধু ছেলে সুমন বিদেশ থেকে বাংলাদেশে আসবে, 18 তারিখ তোদের বিয়ে। আমি কি আপনার হাতটা একটু ছুঁয়ে দেখতে পারবো? শহরে পথ ছুটে যাই ভুলে, অচেনা এই শহরে। আসসালামু আলাইকুম, আমি 35 ব্যাচের একজন প্রশাসন ক্যাডারের সদস্য। আমার নাম শফিক কিবরিয়া, আমি এখানে নতুন ইউনিয়ন হিসেবে জয়েন করেছি। বিসিএস ক্যাডার হয়েছেন, এটা তো তেমন কোনো স্বপ্ন না। আপনাদের মতো অনেক সাবেক বিসিএস ক্যাডাররা আমার হাজবেন্ডের অফিসে জব করে আর আমার হাজবেন্ডকে স্যার বলে সম্বোধন করে। মানুষের ছোট ছোট স্বপ্নগুলা অনেক বড় হয়ে যায়, ওই বড় স্বপ্নে মানুষ বিভোর হয়ে যায়। ইউনু সাহেব কেমন আছেন? আমি আগস্টপটের এলাকার উদীয়মান নেতা। উনি উদীয়মান নেতা হোক আর শয্যাশায়ী নেতা হোক সেটা আমার দেখার বিষয় না। এখানে অবৈধভাবে কেন বালু তোলা হচ্ছে এই বিষয়টিকে আপনাদের বোধ জ্ঞানে নাই? অবৈধভাবে আপনাকে কাজটা পাওয়াই দিব, কন্ট্রাক্টর কোনো কাজ করবে না, এদিক ওদিক করে তার ঘুষের টাকাটা তুলে নিবে, কাজের কোয়ালিটি হবে খারাপ, সমাজের দেশের এবং এই দেশের মানুষের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করবো না, কাউকে করতেও দিব না। আমার স্বপ্নগুলো ধরেন খুব ছোট একটা ঘর, একজন সাধারণ মানুষ যার হাত ধরে পাড়ি দিতে পারবো আমি বিশ্বপথ। তোমার কথা শুনে আমার তিথির কথা খুব মনে পড়ে গেল। তোমার দিদি কোথায়? আমার সামনেই, চাইলেই তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়। আরে তোর আসতে এতক্ষণ লাগলো কে? কি করবো বুঝলু ভাই, এই নবীনগর থেকে সাভার আসতে 3 ঘন্টা, সাভার থেকে মিরপুর আসতে 3 ঘন্টা, 6 ঘন্টা লেগে গেছে। কি যে ট্রাফিক জ্যাম বুঝলো ভাই, অনেক আশা নিয়ে শহরে আসছি, তুমি একটা ব্যবস্থা করে দিও ভাই। সোনারে এই শহরে কেউ কারো ব্যবস্থা করে দেয় না, যার যার ব্যবস্থা তার তার করে নেওয়া লাগে। আমার এই নিজের চোখে যা দেখছি, বহুত মানুষ আছে পকেট ভরা নিয়ে আইছে ঢাকা, গিয়েছে খালি পকেটে, আবার খালি পকেটে তাইছে পকেট ভরে নিয়ে গেছে। এটাই নিয়তির খেলা। এখন আল্লাহ আছে উপরে আর বাকি তোমার চেষ্টা। বুঝলু ভাই, পকেট ভরতে চাই না, পরিবারের পাশে থাকতে চাই, পড়ালেখাটা ঠিক মতো করতে চাই, আর যদি সম্ভব হয় কি এবারে বিশেষ পরীক্ষাটা দিতে চাই। তোর নিয়ত ভালো আছে, এখন বিশেষ টিশেষ যাই দিস দিস, যা আগে আত্মুখ দো, আত্মুখ দিয়ে আয়, তারপরে বিশেষ দিস এনে যা। হাত পা কোন দিকে ওই যে বামে যা, বামে যা, বামে যা। তোর যে কপাল ভালো, তোর দিয়ে হবি। কারণ কি জানিস, ঢাকার শহরে একবেলা খাবার দেওয়া যায়, থাকবে দেওয়া যায় না। তুই যখন আইছিস, এই আমার এখানে একজন থাকতো, হে হলো ছুটিতে। ঠিক আছে বুঝলো ভাই, যা 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 যা। আচ্ছা যে গেলাম। আমি আসবো। না না আসা লাগবে না, আমি হাত মুখ ধুয়ে যা এই বামে বামে। আচ্ছা ভাই। আরে নিয়ত ভালো, আল্লাহ ভালো করুন। ভ্যাকেন্সি খালি নাই? জি আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বনির্ভর টিউশন মিডিয়া থেকে আমি হাসানুজ্জামান সোহাগ বলছিলাম। বলুন কীভাবে আপনাকে সাহায্য করতে পারি। ভাইয়া ওই যে আমি বিজ্ঞাপন দেখলাম আপনাদের, শিক্ষক দিচ্ছি এবং নিচ্ছি, আমি টিউশনি করাতে যাচ্ছিলাম, ভ্যাকেন্সি আছে? আপনি কোন এলাকা থেকে বলছিলেন? ভাইয়া আমি মিরপুর এলাকা থেকে বলছিলাম। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি অফিসে চলে আসুন, আপনাকে আমি আমাদের ঠিকানাটা সেন্ড করে দিচ্ছি। জি ভাই আমি আসছি, আসসালামু আলাইকুম। কি
কি নাম আপনার? মোহাম্মদ শফিক কিবরিয়া। এর আগে টিউশনি করিয়েছেন? জি ভাইয়া, করেছি। কোথায় পড়িয়েছেন? আমাদের গ্রামে। কোন সাবজেক্ট পড়াতেন? ভাইয়া গণিত, ইংরেজি, বাংলাও পড়াতাম। গ্রামে আসলে সব বিষয় তো পড়াতে হয়। আপনি কোন সাবজেক্ট অনার্স করেছেন? কোনো সম্ভবত বলেছিলেন, আমি মনে করতে পারছি না। রাষ্ট্রবিজ্ঞান। না, মানে? আপনি গণিতে অনার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আমি তো আসলে গ্রামে থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছি। সেটা আপনি জানেন আর আমি জানি, ওনারা জানেন। মানে ওনাদেরকে নিজের পড়াশোনা নিয়ে মিথ্যা কথা বলবো? শুনুন, বর্তমান মিথ্যা জয় জয়। যত মিথ্যা কথা বলবেন তত জিতবেন, সত্য কথা বলবেন পেটে ভাত থাকবে। সিদ্ধান্ত আপনার। ভাই আমি আপনার সাথে এখানে একমত না। সত্যের জয় চিরদিনেরই, মিথ্যার জয় ক্ষণিকের। টিউশনিটা আমার দরকার, খুবই দরকার। আমি চেষ্টা করব আমার জন্য টিউশনিটা হয়। বুঝছি। শুনুন, অ্যাডমিশন বাবদ 500 টাকা এবং প্রথম মাসের স্যালারি থেকে 50% আমাদেরকে দেবেন। ভাইয়া টিউশনিটা পাওয়ার পর সব কিছু দেই? এই ধরনের নিয়ম আমাদের নাই। ঠিক আছে, আপনি যখন বলছেন সমস্যা নেই। আমি তাহলে আসি। শুনুন, টিউশনি বাসার ফোন নম্বরটা এবং ঠিকানাটা আপনাকে সেন্ড করে দিচ্ছি, আপনি সময় মতো চলে যাবেন। জি ভাই। ঠিক, যান। সালাম আলাইকুম। ওকে স্যার। আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে। ওর অলরেডি 3টা টিচার আছে, তবে ম্যাথের যে টিচারটা সেই ইদানিং ভালো পড়াচ্ছে না। ফাইনাল এক্সামে ও ম্যাথে 100-তে 96 পেয়েছে। আপনি ভাবতে পারেন, 4 নাম্বার কম। সেজন্য ওনাকে বাদ দিয়ে দিয়েছি। জি বুঝতে পেরেছি। আপনার মেয়ে এখন কোথায় আছে? ওর রুমে লেখাপড়া করছে। 3টে টিচার, স্কুল, এরপর নিজের পড়ালেখা। আপনার মেয়ে খেলাধুলার সময় পায় কখন? একটা ছোট মানুষের তো মানসিক বিকাশ হওয়ার জন্য খেলাধুলা করা খুব প্রয়োজন। আর খেলাধুলা, তবে হ্যাঁ মাঝে মধ্যে মোবাইলে গেমস খেলে, এই আর কি। আর এখন যে পড়ালেখার যে চাপ, খেলাধুলার সময় কই। আচ্ছা যাই হোক, আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথে মাস্টার্স করেছেন? জি আমি কেশবপুর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স করেছি। তবে স্টুডেন্ট পড়ানোর অভ্যাস আমার আছে। আমাদের এলাকায় পথকলি কোচিং সেন্টারে আমি ক্লাস 9-10 স্টুডেন্টদেরকে ম্যাথ করাতো। বলেন কি, আপনি ম্যাথের স্টুডেন্ট না? জি না। সোহাগ স্যারের কি মাথা ঠিক আছে? আমি আমার মেয়েকে রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট দিয়ে পড়াবো। আমার মেয়ের জন্য ম্যাথের টিচার দরকার। কোনো রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট দিয়ে আমি আমার মেয়েকে পড়াবো না। আপনি প্লিজ আসতে পারেন। কিন্তু ম্যাম আমি তো 4th গ্রেডের ম্যাথ করাতে পারবো। আপনি প্লিজ আসেন, আমি সোহাগ স্যারের সাথে কথা বলে নিব। ম্যাম I have done honors in political science, that's fine. But I can do 4th grade math very easily. You don't need to do honors or masters to do 4th grade math, ma'am. I can do it. ভালো থাকবেন। আসি। আসসালামু আলাইকুম। অচেনা এই শহরে পথ ছুটে যাই ভুলে, অচেনা এই শহরে পথ ছুটে যাই ভুলে। ওরে পাখি বলিস তারে দুঃখ আমার খুলে, ওরে পাখি বলিস তারে দুঃখ আমার খুলে। এ বাবা 2 দিন ধরে কিছু খাই না রে বাবা, কিছু টাকা দে না, খাবো। দে না। আচ্ছা আমিও না খাওয়া। আচ্ছা এই 50 টাকায় আছে, চলেন দুজনে মিলে কিছু খাই, আমি আর আপনি। হ্যাঁ। মানে কি অদ্ভুত না, নিজের কাছে টাকা নাই অথচ অন্য আরেকটা মানুষকে নিয়ে যাচ্ছে খাওয়ানোর জন্য। খুবই অবাক হলাম। চল যাই।
কিরে খুব হতাশা মনে হতেছে? হ্যাঁ বুঝলো ভাই, কি হতাশ না হয় কি করব? টিউশনিও পাইতেছি না, আর পাইলে নিজের যোগ্য প্রমাণ করতে পারতেছি না। স্বাভাবিক না? যে শহরে ছাত্রর চেয়ে শিক্ষক বেশি, এই সমস্যা তুমি। আচ্ছা তাহলে এখন তুই কি করবি? দেশে চলে যাবি? হ্যাঁ তাহলে যা। আমাকে লাগে কোনো চিন্তা করিস না, আর একটা কথা মনে রাখিস, খালাম আকাশ যতই ঢেকে রাখুক না কেন, সূর্যের আলো দেখা যাইবই, তুই একদিন সূর্যের আলো জ্বালাবি। মা, তোমার শরীরটা তো ভালো না, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। তোমার কথা আমার সবসময় মনে থাকবে। বাজান রে, এই যে মায়ের মন কয়, তুই অনেক বড় হবি বাবা, অনেক বড় হইবি। মাই ঠিক কইছে ভাইজান, তোমার একদিন অনেক বড় হন লাগবো, যাতে আমগো গ্রামের সবাই কয়, দেখ গবরে পদ্ম ফুটছে। সেই ফুলের সুবাতাস যেন আমার গ্রামের সব মানুষে পায়। আমিও গর্বে বুক ফুলে এত বলতে পারি আমার ফলে অনেক বড় হয়েছে। হ্যাঁ বাবা। বাবা, তুমি কখনো আমাদের অভাব বুঝতে দাও নাই। তুমি আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তোমার জন্য হইলেও আমার বড় হইতেই হইব। তুমি শুধু দোয়া করো। আসি আমি। বাজান তুমি সাবধানে থাকিস বাজান। বাসের সময় হয়ে গেছে, চল। কাঁদতেছো কেন বাবা? তোরে ছাড়া তো জীবনে পড়ব থাকি নাই রে বাবা। আমি সেই জন্য কাঁদতেছি না, কাঁদতেছি তুই বড় রেগি নেয়ার লাইগা বড় শহরে যাইতেছিস। এর লাইগা বাবা। আমি কি পারবো বাবা? কেন পারবি না? অবশ্যই পারবি। একটা কথা মনে রাখবি, তুই যেখানেই থাকিস না কেন, বাপের ছায়া তোর সাথেই থাকবো। ভয় লাগে বাবা। ভয়ের কিছু নেই। আমি সারাটা জীবন মানুষের জমি নিয়ে বর্গা কইরা খাইছি, কোনোদিন লেখাপড়া শিখি নাই। তোর দাদাও চাষবাস করে সংসার চালাইছি, আর তুই আজ বড় শহরে যাইতেছিস বড় ডিগ্রি নিতে। কোনো ভয় পাবি না বাবা। যত ভয় পাবি তত পিছিয়ে যাবি, সাহস করবি, আগায় যাবি। হ্যাঁ বাবা, তুমি আমার সাথে বাস স্ট্যান্ডে যাও না, আমার খারাপ লাগবে। তুমি আমার এই নিয়ে বিদায় দাও। না ভাই, গ্রামে ফিরে যাব না ভাই। শহরে আমি কিছু করতে চাই, নিজের প্রমাণ করতে চাই ভাই। কি কব, আমার এই যে আমাকে এখানে যে থাকতো, হ্যাঁ, যার বেডে তুই ঘুমালি, এই সাওয়ালের চাকরি নাই। এই চাকরিটা তোর করতে পারি, সিকিউরিটি গার্ডের চাকরি না। আমার কথা হলো, সিকিউরিটি গার্ডের চাকরি করে কি তুই পড়াশোনা করতে পারবি? ভাই, সিকিউরিটি গার্ড হতে আমি রাজি আছি। এই চাকরিটা আমার খুব দরকার, তাহলে আমি পড়াশোনাটাও চালাতে পারবো ভাই। তাহলে তো হইছেই, যাক 2 ভাই মিলে 22,000 টাকা পাবো, বোনাস তো আছেই। হ্যাঁ, তাহলে তুই পড়াশোনা করতে পারবি, টাকা পয়সা কোনো সমস্যা হবে না। পোশাক আশাক দেয়, সাইজই না মিললেও পোশাক আশাকের টাকা লাগে না। ঠিক আছে, আমি করতে রাজি আছি। আচ্ছা তাহলে তোর চাকরি ফাইনাল।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে পরশু আমার কলেজের সামনে দেখেছিলাম না? আপনি পড়াশোনাও করেন নাকি? জি ম্যাডাম। ও, কোন সাবজেক্ট? ম্যাডাম আমি ওই বাংলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স। ও আচ্ছা, আপনাকে যেখানে দেখেছিলাম আমিও ওই কলেজেরই শিক্ষার্থী, বাংলা দ্বিতীয় বর্ষের ছাত্র। ম্যাডাম তাহলে তো খুবই ভালো। আমি আপনার কলেজের জুনিয়র, আমাকে ম্যাডাম বলতে হবে না। আমার নাম তিথি, আমাকে নাম ধরে ডাকবেন, ঠিক আছে? আপনার নাম কি? ম্যাডাম আমার নাম শফিক, শফিক কিবরিয়া। ঠিক আছে, থাকেন তাহলে। সালাম আলাইকুম বাবা, শরীর কেমন তোমার? আছি রে বাবা, কোনো রকম আছি। ওই শোন, ওই বজদুর কাছে তোর লাগে কিছু টাকা পাঠাইয়া দিছি। তুই নাকি বিসিএস কোচিং এ ভর্তি হবি। তুমি টাকা কোথায় পেলে বাবা? আরে টাকা তোরা তো জানোস না, ওই দক্ষিণখানে আমার একখান ছোট্ট জমি আছে, অল্প একটু, তো সেটাই বেচে দিলাম। তুই আমগো বংশের প্রথম বিসিএস হইবি, আমগো মুখ উজ্জ্বল করবি, গ্রামের মুখ উজ্জ্বল করবি। তার চাইতে বাবা এই জমিটা কি বড় হইলো? তুই বাইসে থাকলে এরকম কত জমি আমি কিনতে পারুম। তুমি আমার জন্য জমি বিক্রি করে দিছো বাবা? শোন, টাকার লেগে তুই একদম টেনশন করবি না, যখন যা লাগে আমারে কবি, আমি বাইসে আছি না। এই মনোযোগ দিয়ে পড়িস বাবা, বিশেষ তোর ওইতে এগো। মা কেমন আছে? বোন কেমন আছে? তোর মারে তো দেখেই গেছে অসুস্থ, শরীরটা ভালো না। হ্যাঁ, তোর বোন ভালোই আছে, ওগুলোকে তো চিন্তা করতে হবে না। তুই একটু মনোযোগ দিয়ে পড়িস বাবা। হ্যাঁ, বাবা, তাওরিনের জন্য একজন টিচার ঠিক করেছি। শুনেছি উনি খুব ভালো পড়ায়। টিচার রাগ করলে আমি কিন্তু পড়বো না, রাগ করলে আমার ভালো লাগে না। টিচার রাগ করবে না, টিচার তোমাকে খুব সম্মানের সহিত পড়াবে, ঠিক আছে? খুব আদর করে পড়াবে, হয়েছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঝড়াঝড়ি করার দরকার নেই। কোথায় পড়ে, কোন সাবজেক্টে পড়ে, আর রেজাল্ট কেমন? বাবা, আমাদের বাসার দারোয়ান আছে না, শফিক কিবরিয়া, উনি আমাদের ক্যাম্পাসের বড় ভাই, মাস্টার্সে পড়ে, আর ওনার রেজাল্ট নাকি খুব ভালো, আর উনি খুব ভালো পড়ায়। কিন্তু আমার লোকে কি বলবে, বাসার দারোয়ান হবে আমাদের টিউটর। বাবা, দারোয়ান বলে কি হয়েছে, মানুষ তো। মানুষ, কিন্তু দারোয়ান তো। দারোয়ান কিন্তু মানুষ। বাবা, তুমি চিন্তা করো না, উনি খুব ভালো পড়ায়, আমি শুনেছি। দেখ মা, তোদের দুজনকে নিয়ে আমি টেনশন করবো না তো কে করবে? তোরা ছাড়া কি আমার কেউ আছে? দেখ, তুই যেটা ভালো মনে হয় সেটা কর, কিন্তু টিচারকে বলবি এই গাথাটাকে ঠিকঠাক মতো পড়াতে, যাতে রেজাল্ট ভালো করে। হ্যাঁ, আচ্ছা তোরা বস, কথা বল, আমি একটু নিজের থেকে আসি। হ্যাঁ, শুনছিস তো বাবা কি বলছে, রেজাল্ট কিন্তু অনেক ভালো করতে হবে। সালাম আলাইকুম। আপনাকে না বলেছি আমাকে ম্যাডাম বলবেন না, আমাকে তিথি বলে ডাকবেন। জি তিথি ম্যাডাম, কি বলবেন বলেন। তিথি ম্যাডাম না, তিথি। জি তিথি, কি বলবেন বলেন। আমার ছোট বোনটা ক্লাস 9-এ পড়ে, ওর জন্য টিচার খুঁজছিলাম, আপনি কি ওকে পড়াতে পারবেন? অবশ্যই পারবো, আমি তো টিউশনই খুঁজছিলাম। যাক, তাহলে তো ভালোই হলো, আজকে থেকে শুরু করে দেন, বাকি কথা বাসায় হবে। আর আমার বোন কিন্তু ক্লাস 9-এ পড়ে, মানে 9-এর ইংরেজি পড়াতে পারবেন? ম্যাডাম আমি ক্লাস 9-এর সব সাবজেক্ট পড়াতে পারবো,
আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আপনার উপর ভরসা করলাম, কিন্তু আমাকে তিথি বলে বলতে হবে আর তুমি করে বলতে হবে। জি, আমি চেষ্টা করব। ঠিক আছে। Informal emails can be different types depending of the purposes. However, the most common features of informal emails are: number 1, you should write the email address carefully. Number 2, just write the subject of your email. Number 3, your language should not be formal, it should be casual. Number 4, you may attach files if needed. স্যার, আপনি তো খুব সুন্দর ইংরেজি পড়েন। তোমার বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না স্যার, আমি বুঝতে পারছি। আচ্ছা স্যার, একটা কথা শুনবেন। বলো। আমার আপু না ইংরেজিতে খুব দুর্বল, আপুকে একটু ইংরেজি পড়াবেন। আচ্ছা, তুমি এখন পড়ো, তোমার আপুরটা পরে দেবে। একটু পড়ান স্যার প্লিজ। আপু আসুক। কি খুব পাফনামি হচ্ছে না? ও তো অনেক দুষ্ট, আপনাকে নিশ্চয় অনেক বিরক্ত করছে। জি না, আমাকে বিরক্ত করছে না। জি, থ্যাংক ইউ। So, informal email. Informal emails are mostly used in social communication, like communicating with friends. আপু, ঢাকা শহরে এত টিচার থাকতে তুই সেই দারোয়ানকে আমার টিচার হিসেবে কেন রাখলি? কারণ উনি খুব ভালো একজন শিক্ষক, কিন্তু আমি তো খোঁজ নিয়ে দেখেছি সে একজন রাষ্ট্রবিজ্ঞানী স্টুডেন্ট। তুই কেন তাকে আমার গণিত এবং ইংলিশের টিচার হিসেবে রাখবি? আমিও খোঁজ নিয়ে দেখলাম উনি খুব ভালো একজন টিচার আর তোকে খুব মন দিয়ে পড়াবে। আমাকে মন দিয়ে পড়বে নাকি তুই মন দিয়ে দেখবি? তুই কিন্তু ইদানিং অনেক বেশি বকবক করিস আর পেকেও গেছিস অনেক। তুই আমার বড় বোন হিসেবে একটু বেশি পাকলাম, তো ছোট বোন হিসেবে একটু পাকতেই পারি। এই বুঝলো ভাই, এটা তোর কিভাবে তো এই চেয়ার টেবিল তুমি কই থেকে নিয়ে আসলা? এই বুঝলো ভাই, এই চেয়ার টেবিলগুলো কার, কোথা থেকে নিয়ে আসছো? এগুলোতে কি করবা? একসাথে এত প্রশ্নের উত্তর কিভাবে দেব? এই টেবিল চেয়ার আমি তোর জন্য আনছি মিরপুর 12 থেকে। এক বাসা খালি করছে, এটা পরিত্যক্ত ফেলা রাখছে। আমার মনে হয়েছে এটা আমার ভাইয়ের জন্য দরকার। তুই নিচে বসে পড়াশোনা করিস, আমার না ভাল ঠায় না। এই জন্য ভাবলাম যে আমার ভাই টেবিল চেয়ারে বসে পড়াশোনা করবি। পড়াশোনাটা মূল্য আছে না? হ্যাঁ, তাই বলে বুঝলো ভাই তুমি সেই মিরপুর 12 থেকে মিরপুর 2 মাথায় করে একেবারে নিয়ে আসছো? বুকা কয় কি, মানুষ মানুষের জন্য কত কিছু করে। আমি আমার ভাইয়ের জন্য এটা টানতে পারবো না? এটা কোনো কাজ? তুই দর কথা কম কর। চলো ভাই চলো।
স্যার আপুর বিষয়টা কি করলেন? কোন বিষয়? ওই যে আপুর পড়ানোর বিষয়টা, আপু তো ইংরেজিতে ফেল করে। তাকে ইংরেজির কি পড়াবো বলো, সে তো অনার্স করছেই। কি বলেন স্যার, না পারলে শিখতে হবে না? আচ্ছা বাদ দাও, কথা পরে বলো, বইটা খোলো, চলো পড়ি। স্যার আপুকে আজকেই শেখান। পড়বা না? বইটা খোলো। স্যার আজকে কিন্তু আপু বাসায় নেই। তো না মানে মনে মনে যদি আপুকে খুঁজেন তাই বললাম। তোমার আপুকে আমি মনে মনে কেন খুঁজতে যাব? তাহলে কাকে খুঁজবেন? কাউকেই না। ও আচ্ছা, তাও ভালো। আপনার মনকে আমার আপুকে খুঁজতে হবে না, আমার আপুর মনে আপনাকে খুঁজবে। মানে? স্যার অনেক কথা হচ্ছে, পড়ান তো। অনেকক্ষণ ধরে তো না না বলছেন। এখন আমি আপনাকে একটা শার্ট গিফট করব, সেটা আপনাকে নিতেই হবে। আপনি আমাকে গিফট দিতে চাচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে গিফট দিতে পারবো না। আমার তো কোনো গিফটের প্রয়োজনই নেই। আপনি ভাইভাতে চান্স পেলে আমার সব থেকে ভালো গিফটটা পাওয়া হয়ে যাবে। আর আপনি যেহেতু ভাইভাতে যাবেন, আই থিঙ্ক আপনাকে হোয়াইটটাতে বেশি ভালো লাগবে, তাই না? ও আপনাকে একটা কথা বলার ছিল। জি বলেন। না থাক, এখন না বলি। যে কথাটা বলার জন্য 1.5 বছর যাবত অপেক্ষা করেছি, সেটা পরেই বলি। ভাইয়া এই শার্টটা প্যাক করে দিন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জাকির, তোমার সঙ্গে আমার ব্যক্তিগত কিছু কথা ছিল। জি বলেন স্যার। ব্যক্তিগত মানে বোঝো তো? জি স্যার। স্যার আমার কোনো ভুল কি হয়েছে নাকি স্যার? ভুল তুমি করনি, ভুল করেছে তোমার এলাকার ছোট ভাই কিবরিয়া। স্যার কি ভুল করছে তুই জান? আমার মেয়েকে নিয়ে আমি আর বলতে পারছি না, তাকে জানিয়ে দিও কোথায় কিভাবে চলতে হয় সেটা যেন সে আগে শিখে নেয়। শুধুমাত্র আমার মেয়ের মান সম্মানের দিকে তাকিয়ে আর আমার মান সম্মানের দিকে তাকিয়ে আমি এই মুহূর্তে ওকে কিছু বলছি না। আমি চাইলেই আজকে এই বাড়িওয়ালাকে বলে ওর চাকরিটা আমি নট করে দিতে পারি, কিন্তু আমি সেটা করছি না। স্যার মনে করেন না একটা কথা কই স্যার, মানে ওই বয়স কম তো স্যার, আর ছেলেটা খুবই মেধাবী স্যার। ওদের ক্ষতি টতি না হয় স্যার, একটু দেখেন স্যার। শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে আমি কিছু বলছি না, কিন্তু তুমি বিষয়টা যদি হ্যান্ডেল না করতে পারো আমাকে অবশ্যই হ্যান্ডেল করতে হবে। না অবশ্যই স্যার, আমি নিজে এটা ব্যবস্থা নিতেছি, আপনি কোনো চিন্তা করেন না। একটা কথা জানিয়ে দিবে, ওকে জানো আমার বাড়ির আশপাশে কিংবা এলাকার সীমানায় না যেন না দেখি। অবশ্যই স্যার, আমি নিজেই যাও। দেখবো স্যার। যাও। বাবা কিছু বলবা? কোথায় যেতে হবে আর কোথায় যেতে হবে না এই বুঝটুকু যে তোর মধ্যে নেই এটা আমার জানা ছিল না।
তুমি কি বলতেছো আমি তো কোনো কিছু বুঝতেছি না বাবা। তারুণের টিচারকে বলে দিস তাকে আর পড়াতে আসতে হবে না। কেন, কি হয়েছে? এই প্রশ্নের উত্তর তো আমি তোকে দেবো না, আমি যেটা বললাম তুই সেটা করবি। আর শোন, এ মাসে 15 তারিখ আমার বন্ধুর ছেলে সুমন বিদেশ থেকে বাংলাদেশে আসবে। 18 তারিখ তোদের বিয়ে। বাবা তুমি এসব কি বলতেছো? আমি আমার বন্ধুর সাথে কমিটেড ছিলাম। মানে কি এসব? এত মানে করতে হবে না। তোর শপিং করার জন্য একটা বন্ধু দরকার, তো সেই বন্ধুটা আমার বন্ধুর ছেলে সুমনই হবে। আর শোন, তোদের দুই বোনকে আমি কিন্তু অনেক আদর যত্ন করে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি। ছোটবেলায় তোদের মা মারা গেছে, আমি তোদের বাবা, আমি তোদের মা। আমার কথার অবাধ্য হলে তুই তোর বাবাকে হারাবি। বুঝলো ভাই, কি এমন গোপন কথা যে আমার টাকা লাগলো? আজকে তো তোর চাকরিও নাই, টিউশনই নাই, এই বাসাও থাকতে পারবি না, শেষ। কিন্তু বুঝলো ভাই, আমার অপরাধটা কি? তুই কি, তুই একটা দারোয়ান। তোর বাপ এখনো মানুষের জমি নিয়ে বর্গা চাষ করে, আর এই বিল্ডিং এর ফ্ল্যাটের মালিকের মেয়ের সাথে যাও তুমি শপিং করবেন না? ফালতু কানকার। আরে তোর কলজাটা কত বড়, হ্যাঁ? তুই ডিগ্রি নিয়ে বেড়াইছিস না? আমাদের গ্রামে একটা ডিগ্রি পাসলে আর তুই বিসিএস এ টিকছিস। 14 গ্রামে এরকম একজন আছে? নাই। আর এই জায়গা তুই বিসিএস এ টিকছিস, তোর বাপের কথা ভাবছিস, তোর মার কথা ভাবছিস, একটাবারের জন্য কি গ্রামবাসীর কথা ভাবছিস? এখন যদি তোর কোনো ক্ষতি হয়, এটা দায়ভার কার? হ্যাঁ, কার দায়ভার কার? তুমি কোনো চিন্তা করো না বুঝলো ভাই, আমি এই বাসা ছেড়ে চলে যাবো। তোমার চোখের সামনে কখনো পড়তে চাই না বুঝলো ভাই। হ্যাঁ, অপরাধ করছিস না? চলে তো যাবি, যা চলে যা, তোর চোখ যেদিক যায় তুই চলে যা বাইরে। তোর যে লক্ষ্য, এই লক্ষ্যের তো কোনো জায়গায় শরীরটা শোনা। দেখ, তোর দিকে কিন্তু মেলা মানুষ, আমাদের পুরা গ্রামের লোক টাকা রয়েছে তোর দিক। যে স্বপ্ন নিয়ে ঢাকা আসছিলি, ওই স্বপ্ন ঠিক রাখিস। নিজের যত্ন নেবেন, খাওয়া দাওয়া করবেন ঠিক মতো। সবসময় তো আর শুধু পড়ালেখা করলেই হবে না। আজকের পরে আপনার সাথে আমার আর দেখা হবে না। 18 তারিখ আমার বিয়ে। বিয়ের দিনে হাজবেন্ডের সাথে ইতালি চলে যাব। আপনার বিজনেসের ভাইবার রেজাল্টটা দিলে যদি আপনি টিকে যান, ফেসবুকে একটা স্ট্যাটাস দিন, আমি দেখে নেব। ও, আপনার তো ফেসবুক অ্যাকাউন্টই নাই, তাহলে আমাকে একটা ফোন দিন। আমার ফোনও তো সুইচ অফ থাক। আচ্ছা, আমার জানার দরকার নাই। আপনার জন্য একটু রান্না করে নিয়ে আসছি। এটাই মনে হয় আমার হাতের লাস্ট রান্না করা। খাবো থাকবেন। আমার রেজাল্ট দিলে কি যেন বলতে চেয়েছিলেন? সেটা এখন বলে আর কোনো লাভ নেই। আমি কি আপনার হাতটা একটু ছুঁয়ে দেখতে পারি? Oh
18 তারিখ আমার বিয়ে। বিয়ের দিনে হাজবেন্ডের সাথে ইতালি চলে যাব। আমি কি আপনার হাতটা একটু ছুঁয়ে দেখতে পারি? অচেনা এই শহরে পথ ছুটে যাই ভুলে, অচেনা এই শহরে। রেজাল্ট দিলে কি যেন বলতে চেয়েছিলেন? সেটা এখন বলে আর কোনো লাভ নেই। ওরে পাখি বলিস তারে দুঃখ আমার খুলে, ওরে পাখি বলিস তারে দুঃখ আমার খুলে। স্যার আপনি এখানে আমাদের বাসার সামনে? না, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। স্যার আমি জানি আপনি আপুর কাছে আসছেন। না না, আমি তোমার আপুর কাছে আসিনি। স্যার আমি জানি আপনি আপুকে দেখতে আসছেন, আজকে আপুর বিয়ে। আমি তোমার আপুকে দেখতে আসি নাই, আমি আমার ভাগ্যকে দেখতে আসছি। তুমি চলে যাও, আর তোমার আপুকে বলো না যে আমি এখানে আসছি। বলিস তারে খুঁজে পেলে আমায় নিয়ে যদি ভাবে, আর যেন না দুঃখ পোষে দুঃখ কেটে যাবে। বলিস তারে খুঁজে পেলে আমায় নিয়ে যদি ভাবে, আর যেন না দুঃখ পোষে দুঃখ কেটে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। বাবারে, তোর মা নাই? তুই জলদি বাড়ি দিয়ে ভাই, জি বলেন। ভাই আজকে তো এপিসিএস এর রেজাল্ট দিছিল, একটা নাম্বার কি মিলায় দেখবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বলেন রোল নাম্বারটা বলেন। ভাই এই রোল তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ভাই, এই রোল নাম্বার কার? আমার। বলেন কি? প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই যাত্রী ভাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে একজন বিসিএস ক্যাডার হয়েছে, সবাই তার জন্য করে তালি। অচেনা এই শহরে পথ ছুটে যাই ভুলে, অচেনা এই শহরে
ছুটে যাই ভুলে। ওরে পাখি বলিস তারে দুঃখ আমার খুলে। ওরে পাখি বলিস তারে। আপনাদের সাথে পরিচিত হতে পেরে খুবই ভালো লাগলো। আমি আসলে বেশি কথা বাড়াতে চাই না, সংক্ষেপে আমার স্পিচটা দিতে চাই আপনাদের সামনে। আসলে দেশটা তো কারো একার না, দেশটা আমাদের সবার। আমি এই চেয়ারের বাহক মাত্র, আমার জাস্ট একটা ডেজিগনেশন আছে, কিন্তু ইউনিটি ইজ দ্য পাওয়ার। আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি, একত্রে থাকি এবং টিম ওয়ার্ক হিসেবে আমাদের কাজটাকে দেখি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাজে সফলতা পাবো ইনশাল্লাহ। আর কিছু পয়েন্ট বলতে চাই, আমাদের কাজের শান্তি শৃঙ্খলা আমাদের বজায় রাখা খুব জরুরি এবং আসলে সততা বজায় রাখা খুব জরুরি। এই এলাকায় এবং এই অফিসে আমি কোনো দুর্নীতি বা অন্যায় দেখতে চাই না। আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি যে কোনো প্রশাসনিক দায়িত্বে অবশ্যই কঠোর থাকব এবং আসলে সেটা দেশ ও দশের স্বার্থেই এবং জনকল্যাণের স্বার্থেই হবে। সর্বশেষে বলতে চাই, আজকে আমার জয়েনিং ডে, আমার এখানে দায়িত্ব পালনের শেষ দিন পর্যন্ত দয়া করে কেউ ফুলের মালা আমার অফিসে আনবেন না এবং কোনো অন্যায় তদবির নিয়ে আমার কাছে আসবেন না। আপনাদের কাছে যেন কেউ অন্যায় তদবির নিয়ে না আসে এবং কাজ হাসিল করে। যে তদবির করবে তার যেন যোগ্যতা থাকে, যোগ্য লোকই কাজ পাক, সেটাই আমাদের জন্য আসলে উত্তম। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমরা যদি সফল হতে চাই তাহলে আমাদের কাজের মাধ্যমে সফল হব। মানুষের কথায় বা কাগজে লিখে মানুষের সফলতা প্রকাশ করা যায় না। আশা করি আমাদের সামনের দিনগুলো অনেক ভালো হবে। আমরা সবাই সবার কাজে লেগে পড়ি তাহলে আজকে থেকেই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কিরে ডালপুরি, কি করতেছিস? আমি এই তো আব্বার সাথে বজলু ভাইয়ের সাথে বসে ভাত খাচ্ছি, তোকে খুব মনে পড়তেছিল। তুই খাওয়া দাওয়া করছিস? তো সেমিস্টার শেষ কবে? শোন, সেমিস্টার শেষ করে কিন্তু বাসায় চলে আসবি আমার কাছে, ঠিক আছে? আর পরীক্ষা চলা অবস্থায় যে কোনো হেল্প লাগলে ভাই আছে, জানাবি। ভালো থাকিস। ঠিক আছে, লেখাপড়া করিস মন দিয়ে। রাখলাম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। সবিল, হুম, তুমি একটা নাম নষ্ট করিস কেন? হ্যাঁ, কি? ডাল পরিবা। আরে ও ডালপুরি ছোটবেলা থেকে খাইতে অনেক ভালোবাসতো, ওর আদর করে ডালপুরি ডাকি। বিষয়টা আসলে তা না, সে তো ডাইল পুরে খাইতো, তো ভালোবাসতো কিনা আমি জানি না। আসলে আমি তো বর্গা চাষ করতাম, তেমন কোনো আয় রোজগার হইতো না, তাতে ঘরের খাওয়ানো আনতে পারতাম না। ওর মা মানুষের বাড়িতে কাম কইরা আটা, ডাইল, চাল এগুলো যে আনতো, তা দিয়া ডাইল পুরের মতো কিছু একটা বানাইয়া দিত। আমার মায়েটা সারাদিন অভুক্ত থাকতো, তো ওই ডাল পুরে পরান বইরা খাইত, মজা করে খাইত। ওটা খাইতে পারতো না, না খেয়ে উঠে যেত। আমরা ওরা যে অন্য কিছু দেব সে ক্ষমতা আমার ছিল না। ছোটবেলায় খাবার খাওয়া নিয়ে অনেক কষ্ট করছি, তাই না আব্বা? হ্যাঁ বাবা, অনেক কষ্ট করছি। রাইস আগে খাবারের অভাব ছিল, মানুষগুলো ছিল পাশে। এখন খাবারের অভাব নাই, খাবার খাওয়ার মতো মানুষগুলো নাই। মা পাশে। আমি ছোটবেলায় উঠানে বসে পড়ালেখা করতেছি, মা সুইটে এসছে খাবার দিতে। আমি তারা জিজ্ঞাসা করতাম, মা তুমি খাইছো? সে কইতো হ্যাঁ খাইছি। মিথ্যা কথা কইতো, সে আসলে খাইতো না। আমারে খাওয়াইতে পারলে সে খুশি থাকতো। আজকে সব আছে, শুধু মাই নাই। খা বাবা খা।
বুঝলো সাহেব, এই যে আমাদের সামনে যে প্রশিক্ষণ নীতিমালাটা, যে কয়টা পয়েন্ট অ্যাড হয়েছে, এটা সবাইকে ইমেল করে জানিয়ে দিতে হবে, পারবেন না? জি, বুঝছেন না? জি বুঝছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার চিনছেন? আমি আকাশ পাটোয়ারি। জি না, কি বলেন, পুরো এলাকায় আমার ব্যানার ফেস্টুন দিয়ে ভরা, দেখেন না এগুলা? খেয়াল করি নাই। আচ্ছা আচ্ছা, শুনেন, আপনি আমার এলাকায় আসছেন, আপনাকে তো ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানাইতে হয়। এই ফুলের তোড়াটাতে স্যারের সাথে আমার সুন্দর করে একটা ছবি তুলবি, এটা কিন্তু আমি ফেসবুকে দিয়ে স্ট্যাটাস দিব। স্যার থ্যাংক ইউ ভাই, আমাকে ফুল দিয়ে বরণ করতে হবে না। আপনি হয়তো শুনেছেন যে আমি খুব সাধারণ একটা মানুষ। স্যার আমিও কিন্তু সাধারণ, এই টুকটাক জনসভা করি এলাকায় আর কি। ভাই হলো বিশাল জনদরদির লোক, আমরা তো তার দয়াই বেঁচে আছি। ভুল বললেন, আপনি ওনার দয়া বেঁচে নাই, আপনি আল্লাহর দয়া বেঁচে আছেন, আমিও তার দয়ায় বেঁচে আছি। শুনেন, ভালো কাজ থাকলে আমার কাছে আসবেন, আমি পাশে থাকার চেষ্টা করব। তবে দেশ বিরোধী, আইন বিরোধী, সমাজ বিরোধী, অবৈধ যে কোনো কাজ আর তেলবাজি করার জন্য আমার কাছে আসবেন না, আমি খুব লজ্জা পাবো। স্যার আপনার কথা যতই শুনতেছি মুগ্ধ হয়ে যাচ্ছি। চলেন আমরা দুই ভাই মিলে একটা ডিল ফাইনাল করি। এই আপনি আমার দিকে তাকাবেন, আমি আপনার দিকে, এই তাকাতাকির একটা বিজনেস আর কি। চলেন। আকাশ পাটোয়ারি সাহেব, আমি আসলে এখানে বিজনেস করতে আসিনি, আমি এখানে এসেছি মানুষের সেবা করতে। যদি আপনি মানুষের কল্যাণ হয় আমার কোনো কাজ আনেন, আমি অবশ্যই আপনার দিকে তাকায় থাকবো। কিন্তু যদি আপনি কোনো ব্যক্তিগত স্বার্থে আমার কাছে আসেন, তাহলে আসলে আপনি এই রুম থেকে চলে গেলে উত্তম হবে। স্যার এতক্ষণ যা বলছে সবই সঠিক। আসলে স্যার ছোটবেলা থেকে একটু লাজুক তো, আর ঘুষ খায় না, জান। বুঝছি, স্যারের মনে হয় আমার ডিলটা পছন্দ হয় নাই, অসুবিধা নেই। স্যার আসি, আসসালামু আলাইকুম। চল। বাপরে বাপ। আসলে স্যার বড় হইলে এরকম ছোট ছোট ঝামেলা আসবে, এটা মানায় নিতে হবে। আসবো স্যার? হ্যাঁ হ্যাঁ, আসেন, বসেন। কি বলবেন বলেন। স্যার একটু সিক্রেট স্যার। হ্যাঁ, কোনো সমস্যা নাই, তাদের সামনে বলতে পারেন, বলেন। স্যার আগামী সপ্তাহে একটা টেন্ডার রিলিজ হচ্ছে স্যার। স্যার আমার পরিচিত একজনকে যদি কাজটা আপনি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন, একদম ঝুঁকিমুক্তভাবে স্যার ভালো একটা অ্যামাউন্টের লেনদেন করা সম্ভব। স্যার আপনাকে কিছু করতে হবে না স্যার, আমি সব ব্যবস্থা করব। দেখেন রিপন সাহেব, আমাকে অবৈধ প্রস্তাব দেওয়ার জন্য আপনাকে আইনে হাতে তুলে দিতে পারতাম, কিন্তু সেটা আমি করব না। আমি আপনাকে আরেকটা সুযোগ দিব, প্রত্যেকটা মানুষেরই সুযোগ পাওয়া উচিত। এসব অবৈধ প্রস্তাব নিয়ে আমার কাছে আসবেন না, কোনো লাভ হবে না। অবৈধভাবে আপনাকে কাজটা পাওয়াই দিব, কন্ট্রাক্টর কোনো কাজ করবে না, এদিক ওদিক করে তার ঘুষের টাকাটা তুলে নিবে, কাজের কোয়ালিটি হবে খারাপ, রাস্তা আবার ভাঙবে, আবার সংস্কার করা লাগবে, ক্ষতি হবে দেশ আর দশের, সমাজের, দেশের এবং এই দেশের মানুষের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করবো না, কাউকে করতেও দিব না। বোঝা গেছে জিনিসটা, না ঝামেলা আছে? না বুঝতে পেরেছি স্যার, আপনার কথা শুনে খুব গর্ব হচ্ছে স্যার। আমার কথা শুনে গর্বিত হওয়ার কোনো দরকার নেই। আপনি দেশের এবং দশের জন্য ভালো কাজ করেন, যেন দেশের সবাই আপনাকে নিয়ে গর্ববোধ করে। বসে আছেন কেন? যান, ভালো কাজে ঝাঁপায় পড়েন। আর শোনেন, ভালো কাজে শান্তি আছে। ওয়ালাইকুম আসসালাম। কত ধরনের লোক যে আসবে যাবে স্যার, এগুলি ঠান্ডা মাথায় কন্ট্রোল করা লাগবে। ওই যে স্যার যে মেলের কথা বললেন না, ওইটা তাহলে আপনি ওই মেল করে দেন, আর স্যারের চিনি স্যার একটা চা দিবের করেন। ঠিক আছে? হ্যাঁ, যান। বুঝলু ভাই, স্যার তুমি যখন লোকজন থাকে আমাকে স্যার বলে ডাকো, সম্বোধন করো, আমি খুব লজ্জিত হই। আসলে সবার সামনে ডাকো ঠিক আছে, কিন্তু যখন তুমি আর আমি থাকবো তখন তুমি আমার ভাই ডাকবা, আমার তুই করেই বলবা। শোনো বুঝলু ভাই, তুমি আমার জীবনে খুব বড় একটা অংশ, সেটা ভুলে যাও না। এই যে চেয়ারটায় বসে আছি না, এটার পিছনে অবদান কিন্তু তোমার। তোমার একটা কথা আমার কানে বাজে সবসময়, শফিক, লক্ষ্যভ্রষ্ট হওয়া যাবে না, যত ঝড়ঝাপটায় আসুক তুই পারবি। তুমি আমার অনুপ্রেরণা, বুঝলু ভাই। এমন ভাবে কইতেছিস মনে হলে আমি তো সবকিছু করে দিছি। শোন, তোর নিজের যোগ্যতা তুই হয়েছিস, এই যে এত বড় হয়েছিস, এত বড় চেয়ারের মালিক হয়েছিস, কিন্তু মনটা সে আগের মতো বড় হয়ে আছে। আরে আমি আর কি বড় মনের মানুষ বুঝলু ভাই, তুমি অনেক বড় মনের মানুষ। আমি সেই দিনটা এখনো বলতে পারি না, তুমি আমার পড়ালেখা করার জন্য পড়ার টেবিলটা মাথায় করে নিয়ে
সেই 4 কিলোমিটার দূর থেকে হাইটে নিয়ে আসছো, সেটা কি ভোলা যায়? কত বড় মনে মানুষ হলে মানুষ মানুষের জন্য এরকম করে বলো। না রে ভাই, ওটা আমার দায়িত্ব ছিল। আচ্ছা ভাই শোনো, আমি একটু গাড়ি নিয়ে বাইরে যাবো, তুমি অফিসে থাকো। কোনে যাবি? একটা বিশেষ কাজ আছে ভাই। ও আচ্ছা, তালি কর স্যার, তুই যা। কেউ আছে নাকি আবার? আচ্ছা ঠিক আছে, শোনো তুমি থাকো, আমি একটু আচ্ছা, গেলাম। আচ্ছা। ঠিক আছে, কল দিব না তোমারে, দিস। কাজ শেষ করে হ্যাঁ। কল দিব না। এটা বন্ধ করে দেবো। হ্যাঁ দাও দাও। হ্যাঁ। হলে দোষটিতাতে হার মেনেছে দিনের আলো, লাগলে তোমায় লাগে আরো ভালো। কি একা নাকি? তোকে বলবো একা নাকি? আহা, রাগ করে কেন? দেখো না, তোমাদের আর আমার মধ্যে একদম ম্যাচিং ব্যাপার আছে তো। কিসের মেশিন? ফালতু পোলাপান। আহা, এত রাগ করে কেন? চলো আজকে হয়ে যাক ফাঁকা বাড়ি, একটা লেজারিন। শয়তানের বাচ্চা কোথাকার, একটা থাপ্পড় দিব। ও না না, চলো তুমিও চলো, দুজনে এখানে স্যার, এই বকাটিগুলো আমাদের ডিস্টার্ব করতেছে। কান ধরো, তোমরা তিনজন কান ধরো। বলো এই কাজ আর জীবনে করবো না। স্যার, এই কাজ আর জীবনে করবো না স্যার। তাদের কাছে মাপ চাও। মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। সরি। কান ছাড়ো। কি করতেছিলা? মেয়েদেরকে ইফটিজিং, মেয়েদেরকে অসম্মান। মেয়েদেরকে সম্মান করা শিখো, তাহলে পুরুষ হিসাবে তোমাদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটবে। মানুষকে অসম্মান করে কখনো বড় হওয়া যায় না। মানুষকে অসম্মান করে মানুষ ছোটই হয়। অন্যকে অসম্মান করে কেউ বড় হতে পারেও নি আর পারবেও না। মেয়েদেরকে সম্মান করা পুরুষ মানুষের দায়িত্বই না, মানবিকতাও। তোমরা তোমাদের মা বাবা আর বোনকে ছোট করো না। আমার কথা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার, আমাদের ভুল হয়ে গেছে স্যার। স্যার, ক্ষমা করে দেন, একটা সুযোগ দেন প্লিজ স্যার। ঠিক আছে, আমি চাইলে তোমাদেরকে গাড়িতে তুলে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে সুযোগ দিলাম। সবার একবার করে সুযোগ পাওয়া উচিত। আমার সুযোগ যারা গ্রহণ করে তাদেরকে আমি মাফ করে দেই, আর যারা সুযোগ গ্রহণ করতে চায় না তাদের জন্য আমার পক্ষ থেকে কালো গ্রহণ। আমি আমার এই এলাকায় কোনো কিশোর গ্যাং, মাদক সেবী বা ইফটিজার দেখতে চাই না। তাদের বিরুদ্ধে 0 টলারেন্স। আরেকটা কথা মনে রাখো, তোমরাও কখনো না কখনো মেয়ে সন্তানের বাবা হতেও পারো। তোমাদের চেহারা যেন আমি নেক্সট টাইম না দেখি। জাস্ট দৌড়াও, ভাগো, যাও। কি বলছো ভাই, ধরে পারতেছ? আসো। আরে না, খারা কি হয়েছে? ওই দেখ, বালি কেটে করতেছে কি? মানে তোর যাওয়া উচিত। চলো, যা নিষেধ করা উচিত তোর। চলো ওদের সাথে কথা বলে আসি। আসো। চল। এ ভাই, এই স্যার একটু কথা বলবে। ওয়ালাইকুম আসসালাম। এখানে বালু তোলা হচ্ছে কিসের? ইউনু সাহেব, কেমন আছেন? আমি আকাশপাড়ের এলাকার উদীয়মান নেতা। জি জি, আপনার সাথে আমার পরিচয় আছে, আমি আপনার নাম জানি। আপনি আমার অফিসে দেখা করতে আসছিলেন। বাহ, এই তো ভাইকে চিনতে পারছেন। ভাই হলো এই এলাকার উদীয়মান নেতা, সবাই তাকে চিনে, সম্মান করে। শুধু আপনি স্যার ঠিকভাবে চিনতে পারেন না। দেখুন, উনি উদীয়মান নেতা হোক আর শয্যাশায়ী নেতা হোক, সেটা আমার দেখার বিষয় না। এখানে অবৈধভাবে কেন বালু তোলা হচ্ছে এই বিষয়টা কি আপনাদের বোধ জ্ঞানে নাই? স্যার, প্রথম কথা হলো এটা কারো বাপের সম্পত্তি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, বালি হচ্ছে একটা খনিজ সম্পদ, যেটা বিক্রি করে আমি জনসেবা করি। তাছাড়া আমার পার্টির কিছু দুর্বল সদস্য আছে, এই বালি বিক্রি করার টাকায় তারা চলে। শোনেন, এত কথা শোনার সময় আমার নাই। আপনি যদি এখনই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না করেন, তাহলে কিন্তু আমি অন স্পটে লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হব। হ্যাঁ স্যার, আমি এত বোকা না। ঠিক আছে, বন্ধ করলাম। এই, বালি উঠানো বন্ধ কর। আকাশ পাটোয়ারি সাহেব, খুব সাবধান থাকবেন।
আপনাকে আমি আনঅফিসিয়ালি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এর পরের বার অফিসিয়াল লেটার পাঠাবো। ভালো থাকবেন। আকাশ পাটোয়ারি কি পারে সেটা সময় হলে বোঝা যাবে। আয় স্যার আসবো? হ্যাঁ আসুন। প্লিজ বসুন। বলুন কি হেল্প করতে পারি? স্যার, আমি এই গ্রামে ছোট থেকে বড় হয়েছি। এই গ্রামে আমার অনেক স্মৃতি জড়িত। আমার বড় ভাইয়ের ছেলে আমার বাবার কিছু জমি দখল করে নিয়েছে। তো আপনি যদি লিগ্যাল ওয়েতে আপনি এই সমস্যার সমাধান করে দিতে পারতেন, আমি কৃতার্থ হতাম। দেখুন, লিগ্যাল ওয়েতে আমি যদি আপনার কোনো সমস্যার সমাধান করতে পারতাম আমি খুব খুশি হতাম, কিন্তু এটা তো আসলে জমি জমার বিষয়, এটা স্থানীয় জনপ্রতিনিধি বা এসি ল্যান্ড সার বা কোর্টের বিষয়। স্যার, আমি জানি যে আসলে এটা আপনার ডিপার্টমেন্টের কাজ না, বাট আমি শুনেছি যে আপনি মানুষের উপকার করেন, এই জন্য আমি আপনার কাছে এসেছি। না, আপনি যেহেতু আমার কাছে এসেছেন আমি হায়েস্ট চেষ্টা করব আপনাকে সাহায্য করার। দেখি আমি তাহলে এসি ল্যান্ড সার বা ওসি স্যারের সাথে কথা বলে দেখি। বুঝলো সাহেব? স্যার আপনি ওনার ফাইলটা নিয়ে রাখেন এবং ব্যাপারটা নোট করে রাখেন, এই আর কি। ধন্যবাদ স্যার, আমি উঠি। জি, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দেখছিস আমাকে দেখার পরে কিন্তু চমকায় উঠছে। বুঝলো সাহেব, মানুষের ব্যক্তিগত বিষয়ে অতি উৎসাহী হওয়া ঠিক না। সরি স্যার। আমি সাইন করে ফেলছি, সব কিছু ফাইলটা রেখে দেন। ঠিক আছে। আজকে এখানে আমি উপস্থিত আছি, এসি ল্যান্ড স্যার উপস্থিত আছে, আমরা বাদীর কথা শুনেছি। আমাদের বিবাদী জনাব আকাশ পাটোয়ারি, ওনার কাছে আমরা জানতে চাই যে আসলে এই ব্যাপারটা কি। আচ্ছা আকাশ পাটোয়ারি সাহেব, এই আপনার চাচার জমি কি আপনি অবৈধভাবে দখল করেছেন? বিষয়টা কি? বৈধ বলতে পারেন, আবার অবৈধ বলতে পারেন। বুঝলাম না, বিষয়টা একটু ক্লিয়ার করেন। বিষয়টা হচ্ছে আমার ছোট চাচার কোনো ছেলে নাই, ওনার দুইটা মেয়ে, আর ওনার যে ধন সম্পদ এটার একটা অংশ আমি আগেও পরে পাবো, সেটাই অগ্রিম দখল করে নিতে চাচ্ছিলাম আর কি। ভাই হলো খুব ফাস্ট ম্যান এবং অ্যাক্টিভ লোক। আপনি ফার্স্ট আর স্লো যাই হন না কেন, আপনি অবৈধভাবে জমি দখল করতে পারেন না। শোনেন, আপনি খুব ভেজালের মানুষ, এই অল্প কয়দিনে বুঝছি ভেজাল ছাড়া আপনার একদম ভালো লাগে না। দেখেন, খুব সিম্পল একটা হিসাব, আপনার চাচা যদি আপনাকে জমিটা দেয় তাহলে সেটা আপনার হতে পারে, কিন্তু আপনি যদি অবৈধভাবে দখল করতে চান তাহলে সেটা আপনি করতে পারেন না, কারণ জিনিসটা অবৈধ। জি, আমি মাঠের কিছু জমি ইচ্ছাকৃতভাবে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার বাপ দাদার ভিটে বাড়ি। আমি যতদিন বেঁচে আছি এটা আমি কাউকে দিতে চাচ্ছি না। বাদীর কথা তো শুনলেনই, তাহলে তো এই জমিটা আপনি পাচ্ছেন না আকাশ পাটোয়ারি সাহেব। জি, তাহলে আপনার করণীয়? ঠিক আছে, আমি এই জমি আর দখল করব না। ঠিক আছে, আমি আশা করি আপনি আকাশ পাটোয়ারি সাহেব, আপনার চাচা মিজান পাটোয়ারি সাহেব, আমি মনে করি যে আপনারা দুজন একত্রে বসবাস করলে সেটা উত্তম হয় এবং আপনারা একত্রে বসবাস করবেন। এখন আপনারা যেতে পারেন। জি স্যার, ঠিক আছে। আমারও যে কনস্ট্রাকশনে কাজ চলতেছিল ওগুলো সব বন্ধ করতে বলতেছে। এই চল। তো মুরব্বীরা, আপনারা তো দেখলেন যে আমি উপস্থিত ছিলাম, এসি ল্যান্ড স্যার উপস্থিত ছিল, বাদীর কথা শুনলেন। উনি আসলে অবৈধভাবে জমি দখল করতে চাচ্ছিলেন, সেটা আমরা করতে দিব না। তো আপনারা কি এই জমির বিচারের সাথে একমত? আমরা একমত। ঠিক আছে, আপনারা তাহলে বাসায় যান। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আসি তাহলে। আসসালামু আলাইকুম। শফিক! শফিক!
স্যার, কেমন আছেন আপনি? কতদিন পর আপনার সাথে দেখা। আমি তো কখনো ভাবতেই পারিনি আপনার সাথে আবার দেখা হবে। আপনি বিসিএস ক্যাডার হয়েছেন? হ্যাঁ, হয়ে গেছি। এই খবরটা আসলে তোমাকে পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করছিলাম। তোমাদের বাসায় যাই, গিয়ে দেখি তালা দেওয়া। তোমাকে অনেকবার ফোন কল দেওয়ার চেষ্টা করছি, ফোনে সংযোগ পাই নাই, ফোন বন্ধ ছিল। আসলে কত যে চেষ্টা করছি তোমাকে কিভাবে খবরটা পৌঁছাবো, পরে আল্লাহকেই বললাম, আল্লাহ তুমি এই খবরটা তিথিকে পৌঁছায় দিও। আমি অ্যাটলিস্ট তিথির স্বপ্নটা তো পূরণ করতে পারছি। বিসিএস ক্যাডার হয়েছেন, এটা তো তেমন কোনো স্বপ্ন না। এখন আমার স্বপ্নগুলো অনেক বড় বড়। এখন আপনাদের মতো অনেক সাবেক বিসিএস ক্যাডাররা আমার হাজবেন্ডের অফিসে জব করে, আর আমার হাজবেন্ডকে স্যার বলে সম্বোধন করে। আর আমার হাজবেন্ড অনেক ভালো একজন মানুষ, আমাকে অনেক ভালোবাসে, অনেক টেক কেয়ার করে আমার। আর আমি নিজে 3 বেলায় আমার হাজবেন্ডকে নিজের হাতে খাইয়ে দিই। এক কথায় বলতে পারেন আমি এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ। জেনে খুব খুশি হলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপু, বাবা ডাকে, চল। বাই বাই স্যার। আসো ভাই, তিতিরা তো দেখাইছে নাকি? হ্যাঁ, দেখা হয়েছে, ভালো আছে, খুশি আছে, বিয়ে করে ফেলছে। এর চাইতে ভালো আর কি হইতে পারে? ওর বিয়ের খবর শুনে আমি অনেক খুশি হয়েছি। তোর চোখের ভাষা কিন্তু আমি বুঝি। এটা যে তোর মনের কথা না, এ আমার পাওয়া লাগবে। জানি না বুঝলো ভাই, আমার কিছুই ভালো লাগতেছে না। জ্যোৎস্নার আলো আপনার কেমন লাগে? পৃথিবীর সমস্ত আলোয় আমাকে আনন্দিত করে। আমার চোখের আলো আপনাকে আনন্দিত করে? করে। তাহলে আমার চোখের স্বপ্নগুলো কি আপনি দেখতে পান? না। আমার স্বপ্নগুলো আসলে খুব ছোট, খুবই সাধারণ, তাই হয়তো আপনি দেখতে পান না। আমার স্বপ্নগুলো ধরেন খুব ছোট একটা ঘর, একজন সাধারণ মানুষ যার হাত ধরে পাড়ি দিতে পারবো আমি বিশ্বপথ, যে তার আপন মহিমায় ভালোবেসে আনন্দে ভরিয়ে তুলবে আমার আপন ভুবন। আমি চাই আপনার স্বপ্নগুলো সত্যি হোক। কিরে, কি চিন্তা করিস? না, চিন্তা করতেছিলাম ভাই, মানুষের ছোট ছোট স্বপ্নগুলা অনেক বড় হয়ে যায়। ওই বড় স্বপ্নে মানুষ বিভোর হয়ে যায়, আত্মহমিকা নিজেকে বিলীন করে ফেলে। মানুষ ভুলে যায় তার সোনালী সহজ অতীত। তোর চেহারাই কথা কয় না, আমি তোর চেহারা পড়বে পারি ভাই। আমার কিছুই ভালো লাগতেছে না বুঝলো ভাই, জানি না কি করব। আলোর নিচে যেমন অন্ধকার থাকে, ভালোবাসার নিচেও থাকে ঘৃণা। এক নিমিষেই আমার সুন্দর অতীতটা অন্ধকার হয়ে গেল। দেখ ভাই, আল্লাহ যা করে ভালোর জন্য, আল্লাহ উত্তম পরিকল্পনা। এই অন্ধকার নিমিষে কাটে যাবি, শুধুমাত্র একটা আলোর দরকার, সেটা হলো সূর্যের আলো। আলো আসবি ভাই, অপেক্ষা কর, আলো আসবি।
2 নেলে 6, 2 নেলে 6, 3 কত হয়েছে? 3 কাকা। হ্যাঁ 3 এবার তো আমার সাল। হ্যাঁ হ্যাঁ শফিক, হ্যাঁ 3 জনের কোট নাই? 3 জনের কোট মানে? লুডুর। আরে 3 জনের কোট হয় নাকি? কোট তো 4 জনের হয়। জানাস না তুই? হ্যাঁ আমি তো জানি। না এবার তোমার ভাই, কোম্পানি বুঝে শুনেই কোড বানাইছে। এই খেলা খেলতে হয় 4 জন, আমরা খেলতেছি 3 জন। 4 জন থাকলে খেলাটা মজা হতো না? অবশ্যই ভালো হয়। ঠিক আছে, তাইলে এক কাজ করো, ভাবিরে বাসায় নিয়ে আসো, 4 জন হয়ে গেলাম, খেলায় মজা বাড়লো। ভালোই বোমারে নিয়ে আসো যা। 3টে গেদা যা আছে সাথে, গেদা তুই এসে কোনোদিন আসবি? ও তাও তো। তোর বয়স এসে চাকরি বাকরি করে সেটা বিয়ে কর। আরে ঠিক কইছিস তুই, ঠিক কইছিস। আমিও তো মনে মনে আমার উপর লাগে বউ খুঁজতেছি। আমার কাকা মনে মনে খুঁজতেছে, মনে মনে খুঁজলি বউ পাওয়া যাবি? বুঝলো ভাই, আমি আসলে এখন বিয়ে নিয়ে ভাবতেছি না, ওইটা সময় মতো দেখা যাবে। আপাতত চলো না, খেলো, চলো আসো। সে সময় কি আসবি? আসবে আসবে, খেলো না, চলো না। আচ্ছা যেদিন আসে আসে। কাকা 6 পড়তে এখন উঠেবেন নাকি খাবেন? উঠাবো। তাহলে উঠে নে। আমার আমার ও তোর নে 2 নে, এবার তোরই খায়া দিই। আরে তুই কি বলে? যা। স্যার আপনার কারণে আমার জমির সমস্যাটার সমাধান হলো। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। জাস্ট মিষ্টি নিয়ে এসেছি, আপনি যদি একটু মিষ্টি মুখ করতেন। দেখুন, আমি আপনাকে সাহায্য করেছি, এটা আমার দায়িত্ব ছিল, আর আমি সবসময় সত্য আর বাস্তবতার পক্ষে। আপনি যদি নেক্সট টাইম বিপদে পড়েন, অবশ্যই আমার কাছে আসবেন, আমি আপনার বা আপনাদের সবার পাশে আছি। থ্যাংক ইউ স্যার। স্যার একটু মিষ্টি মুখ করেন, আমি তাহলে উঠি। দেখুন, আসলে আপনার মিষ্টি অফিসে বসে খেতে আমার কোনো আপত্তি নেই, তবে আসলে অফিসে বসে এই মিষ্টি খাওয়াটাও আমি মেনে নিতে পারি না। আবার আপনাকে মিষ্টি আপনাকে ফেরতও দিতে আসলে আমার মন চাচ্ছে না। তবে একটা উপায় আছে। বজলু সাহেব, বজলু সাহেব। স্যার এই আচ্ছা শোনেন না, এই মিষ্টির প্যাকেটটা নিয়ে অফিসের সবাইকে খেতে দেন, আমরা সবাই মিলে আজকে মিষ্টি খাবো। জি জি স্যার। জি স্যার আমি উঠি। প্লিজ বসেন তো, আপনিও মিষ্টি খাবেন আমাদের সাথে। আর আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনি আমাকে স্যার করে ডাকবেন না, আপনি আমাকে নাম ধরে ডাকবেন। আমি আপনার ছেলের মতোই, আপনি আমার গুরুজন, আমার পিতার মতোই। সো স্যার ডাকা দরকার নেই। আসলে স্যার আপনি খুব ভালো। আপনি না, আমাকে তুমি করেই বলেন, সেটাই বেটার। তুমি বাবা আসলেই অনেক ভালো মানুষ। পরিস্থিতি, পরিবেশ, বাস্তবতায় মানুষকে কখন কোন পজিশনে নিয়ে যায় এটা বলা মুশকিল। তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো। আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, বজলু তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। অবশ্য এই অন্যায়ের শাস্তি আমি পেয়ে গেছি। আমার মেয়েটা। কি বলতেছেন আপনি? আপনার কথা কিছু বুঝতে পারলাম না। আমার মেয়ে তিথি মেন্টালি সিক। 5.5 বছর সে মেন্টাল হসপিটালে ছিল। কিছুদিন আগে ওকে আমি বাসায় নিয়ে এসেছি, আবার হয়তো নিয়ে যেতে হতে পারে। এই কখনো কখনো সে ভালো থাকে, বুদ্ধিমতী পরিচয় দেয়, আবার কখন যেন কি হয়ে যায়। আপনি কি বলতেছেন এগুলো? কিভাবে কি হলো? তুমি হয়তো জানো, আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম, ঠিক বিয়ের রাতেই কি রে দিদি, দাঁড়িয়েছিস কেন? চল। বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না, তুমি ওদের সবাইকে না বলে দাও। বিয়ে করতে পারবি না মানে কি? বিয়ের সমস্ত আয়োজন কমপ্লিট হয়ে গেছে, ঘর ভর্তি মেহমান। একটু পর আমরা সবাই মিলে কমিউনিটি সেন্টার রওনা দিব। এখন বলছিস বিয়ে করবি না? দেখ, আমার কথা অবাধ্য হবি না। যদি অবাধ্য হোস, আমি কি করতে পারি সেটা তুই ভালো করে জানিস। প্রস্তুত হ। বাবা, আমি প্রস্তুত, কিন্তু বিয়ে করার জন্য না, আত্মহত্যা করার জন্য। দেখতে পাচ্ছ বাবা, আমি সবগুলো ওষুধ খেয়ে ফেলেছি। বাবা, আমি শফিককে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। ওকে ছাড়া আর কাউকে বিয়ে করাটা উচিত হবে না বাবা, আমি পারবো না। আর যদি ওকে ছাড়া বাবা হয়তো বিয়ে করতেই হয়, তাহলে আমার মনে হয় না
এই তিথি, এই 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 কে কোথায় আসো? তাড়াতাড়ি আসো, এই জলদি আসো, জলদি। তারপর তারপর কি হলো? তারপরে কি বিয়ে হয় নাই? না, তারপরে আমার তিথিকে আমি হসপিটালে নিয়ে গেলাম। তিথি শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়ল। ডক্টর সাজেস্ট করলো যে ওকে মেন্টাল হসপিটালে নিয়ে যেতে। তারপরে আমার তিথি মেন্টাল হসপিটালে প্রায় 5.5 বছর ছিল। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আসসালামু আলাইকুম। বুঝলো ভাই? তিথির কি হয়েছে? বুঝলো ভাই, তোর এটা অফিস একটু কন্ট্রোল কর। বুঝলো ভাই, আমি তিথির কাছে যাই, তুমি অফিসে থাকো। আমি তিথির কাছে যাওয়া লাগবে আমার। আচ্ছা 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 আমার যাওয়া লাগবে না। আমি তোমার জন্য নিজের হাতে রান্না করে নিয়ে আসছি। তুমি না আমার হাতে রান্না খেতে অনেক পছন্দ করো। এই যে দেখো, তোমার জন্য আমি কত কিছু নিয়ে এসেছি, সবগুলো তোমার খেতে হবে। কি খাবে না? কেন? তুমি না খেলে কিন্তু আমি অনেক রাগ করবো, অনেক রাগ করবো। কি বলেছি বুঝেছো তো? বুঝেছো? সবগুলো কিন্তু খেতে হবে। কি খাবা না? চলো, ওষুধ খেতে হবে, চলো। তুমি কিন্তু কালকে ওষুধ খাও নাই। কেন? আমি কেন ওষুধ খাবো? আমি কি পাগল নাকি? তুই একটা পাগল, তুই বাসায় গিয়ে ওষুধ খা, বোকা মেয়ে কোথাকার। দেখছো কি বলে নওরিন? ও তুমি নওরিনের জন্য খাবা না? তুমি দেখো ওই যে দেখো কে আসছে, উনি কি মনে করবে? উনি কে? উনি এখানে কেন আসতেছে? শফিক তোমাকে নিয়ে যেতে আসতেছে? চলো আমরা বাসায় গিয়ে খাবো। আমি তোমাকে বাসায় গিয়ে নিজের হাতে খাইয়ে দেবো, ঠিক আছে? এখন আমার আপুকে দেখে কি হবে স্যার? যদি ওষুধ খায় তো ঠিক থাকে, আর যদি না খায় তাহলে সারাদিন কি যে বলে তার বলে বোঝানো যাবে না। স্যার আমার আপুর জন্য দোয়া করবেন। আর তাছাড়া আমি তো জানি আপনি আমার আপুর সাথেই দেখা করতে আসছেন। না তাওরিন, আমি আমার ভাগ্যকেই দেখতে আসছি। না স্যার, এটা তো ভাগ্য না, এটা দুর্ভাগ্য। আচ্ছা বাদ দেন, বাসায় আসেন। না না, আজকে না, অন্য কোনো দিন আসবো। জি, আপনি এত রাতে ছাদে? নিচে গিয়েছিলাম, দেখলাম আপনি নাই, তাই ভাবলাম ছাদে এসে দেখি আপনি আছেন কিনা। আপনারে আমার সাথে কথা বলতে অন্য কেউ দেখে ফেললে তো বাজে কথা বলবে। কে দেখে ফেললো, কে আজে বাজে কথা বললো, এটা নিয়ে আমি চিন্তা করি না। আপনি খেয়েছেন? জি খেয়েছি। কখন খেয়েছেন? আমি তো তখন দেখলাম আপনি খেতে বসছেন, হঠাৎ করে একটা গাড়ি আসলো, আপনি গেট খুলতে গেলেন, তারপর তো আর খেতে বসেন নাই। জি। আমি যদি অনেক দূরে চলে যাই, আপনি কি কষ্ট পাবেন? খুব কষ্ট পাবো, খুব মন খারাপ লাগবে। কেন? জানি না। আপনি কিছুই জানেন না, আর এই কোনো কিছু না জানার কারণে একদিন দেখবেন আমি পাগলই হয়ে গেছি। নিচে আসুন, এসে খেয়ে যান। না, পরে কখনো। আমি আসতে বলছি। জি। জনি, হ্যাঁ বড় ভাই, এলাকার খবর কিছু জানো? কোনো সমস্যা হয়েছে? তুই তো এলাকার কোনো খবর রাখো না। ইওনো মহোদয় যে আকাশ পাটোয়ারিরে বালি উত্তোলনের পারমিশন দিচ্ছে, এই বালুর ড্রেজারের পানি কৃষক জমিতে যাইয়া সব ফসল পয়সা চাইতেছে। কিন্তু ভাই, আমি যতটুকু জানি ইউনো সাহেব তো একজন সৎ মানুষ। ইওনো মহোদয় যে সৎ মানুষ এটা
তুইও জানো আমিও জানি, কিন্তু এই যে আম জনতা এরা তো আর জানে না, জানে? তাহলে ভাই আমরা এখন কি করব? এই একটা সুযোগ, এই সুযোগে ইউনোর বিরুদ্ধে আমরা একটা আন্দোলন গইরা তুলব। এই আন্দোলনে হয় ইউনো মহোদয় পড়বে, নয় আকাশ পাটোয়ারি পড়বে, মাঝখান থেকে লাভ হবে আমাগো। কিন্তু বড় ভাই, আকাশ পাটোয়ারির বিরুদ্ধে যে আপনি আন্দোলন করবেন, একবার যদি হাইরা যান তাহলে কি আমরা জানে বাঁচতে পারো? আরে বলত, সেনাপতি রাজা হয় কখন? কখন? যখন রাজা মইরা যায় বা রাজারে মাইরা ফালানো হয় তখন। সারা জীবন কি চামচাগিরি কইরা থাকবি? রাজা হইতে মন চায় না, সেনাপতি হইতে মন চায় না। আমার ভিতরে তো রাজা হওয়ার লোভ কাজ করে, তোর করে না সেনাপতি হওয়ার লোভ? অবশ্যই মন চায়। এই ইস্যু নিয়া, পানির ইস্যু এবং বালুর ইস্যু নিয়া এই এলাকার আম জনতার ভিতরে একটা ক্ষোভ তৈরি করতে হবে। এই ক্ষোভ তৈরি করে আমরা একটা বিশাল আন্দোলনের আয়োজন করব। এই আন্দোলন দিয়া হয় ইউনো মহোদয় নয় আকাশ পাটোয়ারি, দুজনের একজনের ফালাই দিতে হবে। এই দুজনের একজন পড়লেই মাঝখান থেকে লাভবান হব আমরা, তুই আমি। এইটাই হলো মোক্ষম সুযোগ। ওকে বড় ভাই, চল। শফিক, আমি যদি অভিনেতা হতাম না, আমার মনে হয় ভালো করতাম। কেন? ওই যে দেখলাম অফিসে তোরা তো অভিনেতা, কই কি স্যার স্যার বোঝা যায় নাকি? না, ভালো বলছো, বোঝা যায় না। কাকা বোঝা যায় না। খাবেন না? আসেন। তাই আব্বা? বাবা, তোর লোক আমার কিছু কথা ছিল। কি বলবা বলো আব্বা। ওই তোরে না কইয়ে আমি কাল তোর লাগে একটা মাইয়া দেখতে গেছিলাম, ওই ডিসি সাহেবের মাইয়া। ডিসি সাহেব তো চাকরি বাকরির কথা শুই না তোর কাছে বিয়ে দেওয়ার ব্যাপারে খুব আগ্রহ বোধ করছে। আর মাইয়াটা মাশাআল্লাহ খুব সুন্দর, আমারও পছন্দ হয়েছে। বাবা, এখন তুই যদি অমত না করস তাহলে আমি কালকে যাই এই ডিসি সাহেবের সাথে বিয়ের কথাটা পাকা করে ফেলাই। আব্বা, তুমি আমাকে আর একটু সময় দাও, আমি নিজেকে একটু গুছায় আনি। আর কত গুছাবি তুই? হ্যাঁ, কত গুছাবি? তোর মা তো মরে গেছে, কদিন পরে আমিও মরে যাব। আমি চাই তোর বিয়েটা দিয়ে যাইতে। এই বুঝলু, তুই এর বুঝে ক। কাকা, আমি কি কম বুঝাই কন? আমি বুঝাইতে বুঝাইতে শেষ, এখন কি নিয়ে বুঝাবো এটা আমি বুঝতেছি না। বুঝলো ভাই, না বুঝার কি আছে? আমি তো বললামই আমার একটু সময় লাগবে। ঠিক আছে, ওর বুঝ মতোই কাজ করুক। ও, তোর তো আসল কথা কইতেই ভুলে গেছি। আবার কি? এই যে লোকজনের মুখে সব কি শুনতে আছি, তুই নাকি ঘুষ খাস, তুই ঘুষ খাস, তুই বালুর ফাইলে সই করে দিছিস। এখন বালু তুলে বইলা রাস্তাঘাট নষ্ট হয়ে যেতেছে, কৃষকের জমি জমা নষ্ট হইতেছে। এটা কথা হইলো তুই ঘুষ খাস? কি বলো আব্বা? আমি তো ওরকম ফাইলে কখনো সাইনই করি নাই। বুঝলো ভাই, বুঝলো ভাই, আমি ঘুষ খাইছি? বাদ দে তো, গ্রামের মানুষ কি কয় না কয় এই সব কথা কি কানে না লাগবে নাকি তো? আরে বাদ দিব মানে? মানুষজন চায়ের দোকানে গেলে কথা বলতেছে, আমাকে খারাপ ব্লেম দিতেছে, আমি কেন মেনে নেব? আমি ঘুষ খাই নাই তো। আরে মানুষের কথা কানে দিস না, কি ডাকি কয় না কয়। আচ্ছা, কালকে অফিসে যাই দেখবা। আমি সাইন করি নাই তো। আচ্ছা ঠিক আছে, যা হইছে হইছে, তুই অফিসে যাই, এসব অফিসের ব্যাপারে অবশ্যই কথা কইছে, এখন দরকার নেই, চল খাবি। ঠিক আছে, বুঝলো? আয়। হ্যাঁ, আমি তো সাইন করি নাই, আমি তো ঘুষও খাইনি। কে করলো এটা? আমারে খারাপ বানাই দিতেছে। আমি তো সাইন করি নাই। এটা কিভাবে পসিবল? আমার সিল ইউজ করা, আমার সাইন ইউজ করা, জনগণের ক্ষতি হয় এমন একটা জিনিস আমি জেনে শুনে পারমিশন দিব? আমি নিজেই দেখে তো অবাক। এই পারমিশন তো আমি দেই না, কে দিছে এই পারমিশন? কিন্তু স্যার, এই পেপার পত্রিকা জনগণ সব তো আপনারা দোষারোপ করতেছে। এখন যদি স্যার আপনি কাজটা করেই থাকেন তাহলে মাইনে নিয়ে সমাধান করে ফেলেন স্যার। তাহলে আপনি বিশ্বাস করেন না এই কাজটা আমি করি নাই? জনগণের ক্ষতি হয় এমন কিছু জেনে বুঝে শফিক কিবরিয়া কোনো কিছু পারমিশন দেয় নাই, আমি এটা করি নাই। বুঝতে পারছি, আপনার সাথে কথা বলে লাভ নাই, যা দেখার আমি করবো। জানতে বেরোন, গেট আউট। বুঝলু সাহেব, বালক উত্তোলনকারী কন্ট্রাক্টরের নাম কি ছিল? আকাশ পাটোয়ারি। আকাশ পাটোয়ারি, রাইট। এই লোকটাই তো বালু উত্তোলনের কাজ করতো, আমার অফিসে দেখা করতে আসছিল। তিথিতে জমি এই লোকটাই দখল করছে। এই লোকটাই আমার বাসায় মিষ্টি টাকার প্যাকেট নিয়ে আসছে। আপনি জলদি একটা কাজ করেন, এই আকাশ পাটোয়ারির সাথে আমার মিটিং ফিক্স করেন, আমি তার সাথে সামনে সামনে ডিসকাস করতে চাই। আমি মনে করি ঝামেলা ঘাটাঘাটি করলে ঝামেলা বেশি বাড়বে, কি দরকার? থাক। ঝামেলা কি বাড়তেছে না? ঝামেলা কি সলভ হয়ে যাচ্ছে?
মানুষজন দেয়ালে দেয়ালে পোস্টার লাগাইতেছে, চায়ের দোকানে অফিসারদের কথা বলতেছে, সবাই এটা হাসাহাসি করতেছে, আমাকে দুর্নীতিগ্রস্ত বলতেছে, আর আমি মেনে নিব? আপনি আকাশ পাটোয়ারির সাথে আমার জলদি মিটিং ফিক্স করান, আমি তার সাথে কথা বলবো, আর রিসেন্ট সমস্ত সিসিটিভি ফুটেজ আমি চেক করতে চাই। জি স্যার। রিসেন্ট প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ দেখতে চাই। জি। যাও। আমি গতকাল সারাদিন আর রাত সিসিটিভি ফুটেজ চেক করছি বুঝলু ভাই। তুমি এটা কিভাবে বললা বুঝলু ভাই? তুমি আকাশ পাটোয়ারির সাথে হাত মিলে আমার বিরুদ্ধে জালিয়াতি করতে চাইছো? এটা কি সম্ভব বুঝলু ভাই? আমি তো খুব কষ্ট পাইলাম। আমারে মাফ করে দিস ভাই, আমার ভুল হয়েছে। আমি আসলে কি লোভে পড়ে গেছিলাম, তোর সাইন নকল করে জালিয়াতিটা যে আমি করলাম, এটা তো নিচের লোকের জানার দরকার। আমি নিচে যা জানাবো, আমার ভাইয়ের কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি জালিয়াতি করছি আমি। শাস্তি হলে আমার হবে। আমি নিচে যাবো, এখন নিচে যাবো। না বুঝলু ভাই, চাই 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 শফিক কিবরিয়ার, শফিক কিবরিয়ার ভালো মানুষের আড়ালে, ভালো মানুষের আড়ালে। তোমার আমি এতগুলা মানুষের সামনে যেতে দিব না। তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। এই যে চেয়ার, তোমার কারণেই তো চেয়ার ভাই। আমার যদি পানিশমেন্টটা হয় কি হবে? ট্রান্সফার হয়ে যাব, এই চেয়ার হাতছাড়া হয়ে যাবে। আরে হয়ে যাক হাতছাড়া, আমি সব কিছুর জন্য মেন্টালি রেডি আছি। চেয়ার হাতছাড়া করতে পারি, বাইরে হাতছাড়া করতে পারবো না বুঝলো ভাই। আমি এতগুলা মানুষের সামনে তোমার ছোট হইতে দিব না, আমি ছোট হইতে দিতে পারি না। চাই 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 শফিক কিবরিয়ার, চাই 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 শফিক কিবরিয়ার, চাই 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 শফিক কিবরিয়ার ভালো মানুষের আড়ালে, চাই 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 ভালো মানুষের আড়ালে। যুদ্ধ আমার শয়তান গো, যুদ্ধ আমার। চাই 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 শফিক কিবরিয়ার, চাই 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 ভালো মানুষের আড়ালে, চাই 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 শফিক কিবরিয়ার ভালো মানুষের আড়ালে। আমাকে একটা শেষবারের মতো কথা বলার সুযোগ দেন কাইন্ডলি। দেখেন, আমি অন্যায় করছি, আমি ঘুষ খেয়ে অবৈধ ফাইলে সাইন করছি, এটা অন্যায় হয়েছে। দেশের নিয়ম এবং আইন অনুযায়ী আমার যা শাস্তি হবে আমি তা মাথা পেতে নিব। তবে একটা কথা বলার আছে আপনাদেরকে আমার, আপনারা এই বিষয়ে যেভাবে এক আছেন, একত্রিত আছেন, সৎ আছেন, এমনটাই থাকবেন। আমার বিরুদ্ধে এবং আকাশ পাটোয়ারির বিরুদ্ধে এভাবেই লেগে থাকবেন। আকাশ পাটোয়ারির বালু উত্তোলন বন্ধ রাখতে হবে। আমি আবারও বলছি, আমি অন্যায় করেছি এবং আমার বিচার দেশের আইন অনুযায়ী হবে, আমি সেটা মাথা পেতে নিব। আমি ঘুষখোর, আমি অপরাধী, আমি আপনাদের মতো সৎ থাকতে পারিনি, আমি অসৎ হয়ে গেছি। এই দেশটা আপনাদের, এই প্রতিষ্ঠানটা আপনাদের, আমরা চলে যাব, অন্য কেউ আসবে। আমি থাকি না থাকি, আপনারা একত্রিত থাকবেন। আমি আমার কৃতকর্মের জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করে দিবেন আপনারা। ভাই ভাই, আপনারা যারা অপসারণ চাইতেছেন ভাই, তারা যে আপনারা সৎ ভাবতেন,
সে সত্যি সৎ, সে অসৎ না। এই অসৎ কাজ আমি করছি ভাই, সত্যি এই অসৎ কাজ আমি করছি, শাস্তি হলে আমার উচিত। আপনাদের এলাকার আকাশ পাটোয়ারি, সে আমার মাথায় পিস্তল টেকা। এই এটা কি করছস? মেমনে ডেকে এনে বাইন্দা রাখছস কে? হ্যাঁ, খাবে কেমনে? খোল। জি বস। দাওয়াত দিয়ে বাইন্দা রাখছস? গুড। আমি জানি তুই তো স্যারে ভীষণ 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 ভালোবাসিস, যেভাবে হোক ফাইলটা ওকে করে দিবি। আর যদি না করিস তো স্যারে কিন্তু ট্রান্সফার করে দিব, এখান থেকে না, দুনিয়া থেকে, যেখান থেকে আর কোনো দিন ফিরে আসতে না পারে। আর তুই পারিস বাঁচাইতে, তুই পারিস মারতে, সিদ্ধান্ত তোর। না, আমি বেঁচে থাকতে আমার ভাইয়ের কি ছবি, এটা আমি মেনে নেব না। আমি যেভাবেই হোক। গুড, গুড বয়, লক্ষ্মী ছেলে। এই কি করছিস এটা? হ্যাঁ, মেমনের লাগে এটা কি আনছিস? 2 প্লেট কাচ্চি খাবি বাইরে, ঠিক আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া বাসায় খা দিবি। ওকে বস। ওকে, ভালো ছেলে তো, খা। এবার বলেন, আপনাদের স্যার, কিন্তু আমার তো শুধু স্যার না, আমার তো ভাই। আমার ভাইয়ের বাঁচানো কেন আমার অপরাধ? এই অপরাধ আপনারা বলেন, এই ভাই বাঁচানোর জন্য এই অপরাধ করতে আমি বাধ্য হয়েছি। এই অপরাধের শাস্তি আমার দেওয়া উচিত। আমি এই অপরাধের শাস্তি নেব, ফাঁসি হলে ফাঁসি হবি। আমার ভাই নির্দোষ। এবার আপনারা সবাই বুঝতে পেরেছেন আসল অপরাধীকে। আসল অপরাধী হচ্ছে ওই আকাশ পাটোয়ারি। তাহলে মিয়ারা কি বুঝলো? বড় শয়তান কে? ওই আকাশ পাটোয়ারি। বিচার করছে। শুনেন, আপনারা একটু দয়া করে আমার কথা শুনেন। কেউ দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা যার যার ঘরে ফিরে যান। অপরাধের বিচার অবশ্যই হবে। আমি নিজে নিশ্চিত করব যে আমি অপরাধের বিচার করাবো। কারো বলির পাঠা হওয়ার দরকার নাই, কারো উপকার করতে গিয়ে কারো ক্ষতি সাধন করার দরকার নাই। আপনারা যার যার ঘরে ফিরে যান। আমি আপনাদের সত্যি কথা দিচ্ছি, এই আকাশ পাটোয়ারির বিচার হবে। আপনারা যান। চলেন সবাই, আমরা চলে যাই। আমার বিশ্বাস ছিল বাবা তুমি কোনো অন্যায় করতে পারো না। তারপরে মানুষ জীবনে চলার পথে অনেক সময় ভুল করে, অন্যায় করে। বুঝলো ভাই, তুমি আমার জন্য জীবন কোরবান দিতে গেছিলা, আচ্ছা তুমি তো বোকা কেন বলো তো? থাক, কষ্ট পাও না ভাই। আমুকেশ তিথি কোথায় আছে, কেমন আছে? ওর অবস্থা আরো অবনতি হয়েছে। আজকে ওকে ওর আপন ঠিকানায় নিয়ে যাব। নিয়তির কি নির্মম পরিহাস! বাবা সব কিছুর জন্য আমি দায়ী। আসি বাবা, ভালো থেকো। বাবা, তাহলে
তোমরা কথা বলো। বাবা একটু তাড়াতাড়ি করো, ওর আবার মাথার সমস্যা দেখা দিয়েছে, অসুখটা বেড়ে গেছে। মা কথা বল। জি আঙ্কেল। তোমার কি আমার কথা মনে পড়ে? তুমি কি আমাকে চিনতে পারো? আমি তোমাকে কিভাবে চিনবো? আমি তো আমার নিজেকেই চিনি না। এই তুমি আমার নাম জানো? আমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, তোমার নাম তিথি। ও তিথি। হ্যাঁ হ্যাঁ, তিথি নামের আমি একটা মেয়েকে চিনি তো। জানো, অনেক দুষ্ট ছিল, অনেক চটপটে ছিল, ও সারাক্ষণ নিজের স্বপ্নের মধ্যে একদম বিভোর ছিল। হঠাৎ করে তিথির জীবনে একটা ছেলে আসছে, আর ওই ছেলেটাকে তিথি অনেক ভালোবাসতো, অনেক ভালোবাসতো। হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে তিথির জীবনটাকে পুরো লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে। এরপর তিথিকে আমি খুঁজেই পাই না। তিথি যেন কোথায় চলে গেছে আমার জীবন থেকে। আচ্ছা, ওই তিথির জীবনে কি শফিক নামের কেউ ছিল? তুমি কি জানতা, চিন্তা তাকে? হ্যাঁ, তিথি আমাকে একদিন বলছিল ওই শফিক ছেলেটাকে তিথি নাকি অনেক ভালোবাসতো। আর জানো কি হয়েছে? ওই শফিকের জন্য তিথি নাকি নিজের হাতে রান্না করে কতবার নিয়ে গেছে, কিন্তু তিথি নিজের হাতে কখনোই ওই শফিককে খাওয়াইতে পারে না। তোমার কথা শুনে আমার তিথির কথা খুব মনে পড়ে গেল। তোমার তিথি কোথায়? আমার সামনেই, চাইলেই তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়। তোমার তিথি কি তোমার কাছে ফিরবে? জানি না। আচ্ছা ঠিক আছে, আমার স্বামী আমার জন্য অপেক্ষা করতেছে, আমি এখন আসি। তিথি, আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? না না, আমার সময় নাই, আমার আপন নিবাসে ফিরে যেতে হবে, বললাম না। বাই। শফিক আর তিথির একে অপরের প্রতি ভালোবাসার এই অব্যক্ত অনুভূতি কখনো পূর্ণতা পাবে কিনা তা তারা জীবনের এই পর্যায়ে এসে কেউ আর জানে না। কারণ এই 6 বছরে সময় ও পরিস্থিতি তাদের দুজনের জীবন পথ আমূল পরিবর্তন করে দিয়েছে, ঠিক একে অপরের বিপরীত মুখে।